কি অবস্থা কাঁচা বাচ্চারা? নোভা একাডেমি কেয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় অংশে আমাদের পাঠটা শুরু হচ্ছে। সো গত ক্লাসে আমরা কিন্তু 4টা টপিক শিখেছিলাম। টপিকগুলো কি কি ছিল চলো একবার রিভিউ করে দিই তোমাকে। স্থানীয় মান শিখেছি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই স্থানীয় মানগুলো শিখেছিলাম। একটা সংখ্যাকে কিভাবে দলে ভাগ করে বানানটা কিভাবে আরো সহজভাবে পড়া যায় এইটা শিখেছি। এর পরবর্তীতে আমরা দেশীয় এবং আঞ্চলিক পদ্ধতিতে কমা ব্যবহারটা শিখেছিলাম। তাহলে আশা করি মনে আছে, দেশীয় পদ্ধতিতে আমরা কিন্তু কমা ব্যবহার কিভাবে দেই, বা ডান দিক থেকে প্রথমে 3 ঘর আগে দেই, পরে 2 ঘর 2 ঘর 2 ঘর পরে কমা দেই। আর আঞ্চলিক পদ্ধতিতে কমা ব্যবহার কিভাবে দেই, খুবই সহজ। যারা এই ক্লাসটা করেছে খুবই সহজভাবে বলতে পারবে। 3 ঘর 3 ঘর করে কমা দেই। এবং 1 মিলিয়ন সমান কত লক্ষ? 10 লক্ষ। সর্বশেষে আমরা কি শিখেছিলাম? দুইটা সংখ্যার বড় কোনটা, ছোট কোনটা, কুমির মুখ হা করে থাকবে, এই বিষয়গুলো শিখেছিলাম। আজকে আমাদের পাঠের যে 3টা বিষয় সেটা হচ্ছে সংখ্যা রেখা, 6 অঙ্ক পর্যন্ত ক্ষুদ্রতম বৃহত্তম মানগুলা কি কি, এবং সংখ্যার প্যাটার্ন বোঝা। একটা সংখ্যা দেখে, সংখ্যার ক্রমগুলো দেখে বুঝতে হবে যে আমাদের প্যাটার্ন কেমন হয়েছে। তো চলো দেরি না করে আজকের যে টপিক আছে আমরা এটা কমপ্লিট করি। আশা করি তোমরা বাসায় তোমাদের বইয়ের যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান করেছো। সো আমরা আজকে আমাদের সংখ্যা রেখার টপিকে এসেছি। সংখ্যা রেখাটা আসলে কি, তোমাকে যদি প্রশ্ন করা হয় সংখ্যা রেখাটা কি, সো সংখ্যা রেখা হচ্ছে একটা সোজা লাইন আমরা ধরি। সো রেখাটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সুন্দরভাবে সাজানো থাকে। এবং সব থেকে বড় কথা এবং ইম্পর্টেন্ট কথা কি, সংখ্যা রেখা সর্বদা বাম দিক থেকে ডান দিকে গেলে মানে বৃদ্ধি পায়। বামে কিন্তু যদি 2 থাকে, সো ক্রমান্বয়ে কিন্তু 3, 4, 5 এটা কিন্তু ডান দিকে যাবে। সো কিভাবে যাবে? এই দিকে যাবে, ডান দিকে। তো এখানে মনে করো 2 আছে, পরে 3 যাবে, পরে 4 যাবে, এরকম আস্তে আস্তে ডান দিকে যাবে। এর পরবর্তীতে চলো আমরা আজকের যে সংখ্যা রেখার কনসেপ্টটা, এটা দিয়ে আমরা একটা ম্যাথ করি। সো এই যে দেখতে পাচ্ছ একটা রেখা, সংখ্যা রেখা, যেখানে সংখ্যা আমরা দিয়েছি। সো এখানে দেখো নিচের সংখ্যা লেখাগুলো ভালো করে লক্ষ্য করো এবং ক চিহ্নিত লাল বৃত্তের কি হবে এটা আমরা বের করো। প্রথমে সংখ্যা রেখা কি দেওয়া আছে? 100, এর পরবর্তীতে 200, এর পরবর্তীতে 300, এর পরবর্তীতে কি হবে আমরা বের করতে হবে, পরবর্তীতে 500, 600। তোমরা ইতিমধ্যে সবাই বলতে পারবো যে এখানে ভাইয়া 400 হবে। এখন এই যে 400 হয়েছে, কেন হয়েছে বলো তো? কারণ এটা কিন্তু দেখো, চিন্তা করো, এখান থেকে আমরা লাফ দিয়ে এখানে যাচ্ছি, তারপর লাফ দিয়ে এখানে যাচ্ছি। সো এরকম কিন্তু আমরা লাফ দিয়ে 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 একই পরিমাণ লাফ দিয়ে দিয়ে আমরা কিন্তু এই পর্যন্ত আসছি। সো এই যে এখান থেকে আমাদের 100 ছিল, তাহলে আমরা কিন্তু আগের সংখ্যার সাথে 100 যোগ করেছি, 200 হলো। তারপরে আবার 100 যোগ করেছি, 300 হলো। তাহলে এখানেও আগের সংখ্যার সাথে কত যোগ করতে হবে? এক্স্যাক্টলি 100 যোগ করতে হবে। তাহলে আমাদের এই যে প্রতি দুইটা সংখ্যার বা দুইটা ঘরের মধ্যবর্তী পার্থক্য কত? 100। তাহলে 100 যোগ করে করে আমাদের এই সংখ্যাটা বের করতে হবে। তাহলে এই ঘরে কিন্তু 100 হবে, আমরা সবাই বলতে পেরেছি। সংখ্যা রেখায় লাফানোর খেলাটা তোমাকে যেটা বললাম, এইটা আমরা আরো একটু ভালোভাবে দেখি চলো। সংখ্যা রেখায় শুধু এক এক করে লাফানো হয় না, কখনো কখনো অনেক বড় লাফও দেওয়া হয়। কিভাবে? চলো দেখি। একটা ব্যাঙ বা ঘাসফড়িং প্রথমে ধরো 10, 50 বা 100 ব্যবধানে লাফ দিয়ে খেলছে। এই দেখো, যদি প্রথম লাফ 100 হয়, দ্বিতীয় লাফ 200 হবে, তৃতীয় লাফ 300 হবে, এর পরবর্তী চতুর্থ লাফ 400 হবে, যেটা আমরা গত স্লাইডে দেখলাম। এবার দেখো একটা কুইজ তোমাদের জন্য দেওয়া হচ্ছে। দেখো এখানে একটা ব্যাঙ লাফ দিচ্ছে কত ঘর পরে? প্রথমে লাফ দিল 50 হলো, পরে 100 হলো, তারপরে 150 হলো, তারপরে 200 হলো, 250। এর পরবর্তী ঘরটা কি হবে? তাহলে দেখো এখানে কিন্তু পূর্ববর্তী যে অঙ্কের সাথে প্রতিবারই 50 যোগ করা হচ্ছে। 50 যোগ করলে 50 সাথে 100, তারপরে 150, তারপরে 200, তারপরে 250, এর পরবর্তীতে 300 হবে, 350 হবে। তাহলে কিন্তু আমরা খুব সহজেই প্যাটার্নটা বুঝতে পারলাম, বা সংখ্যা রেখার কিভাবে বৃদ্ধি পাচ্ছে কিভাবে হ্রাস পাচ্ছে এটা বুঝতে পারছি।
এর পরবর্তীতে আমাদের যেটা বললাম যে টপিক 6 যেটা অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান শিখব। তো দেখো আমাদের তোমাকে যদি বলা হয় যে ভাইয়া এক অঙ্কের বৃহত্তম মানটা কি, সো এক অঙ্কের অঙ্কগুলা কি কি আছে, একটা অঙ্ক নিয়ে গঠিত এরকম সংখ্যাগুলা যে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, এরকম 9 পর্যন্ত হয়, তাই না? 10 হলে কেমন হয়ে যায়? 2টা অঙ্ক হয়ে যায়। তাহলে 2টা অঙ্কের কথা তো বলে না এখানে, এখানে বলেছে এক অঙ্কের কথা। তাহলে এক অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কি হবে ভাইয়া? 9, এক্স্যাক্টলি। তাহলে 2 অঙ্কের যদি বলি 2 অঙ্কের ভাইয়া বৃহত্তম সংখ্যা কত হবে? 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কিন্তু 20, 2 অঙ্কে কিন্তু 20 হবে না। 2 অঙ্কে কি হবে? চিন্তা করো, আমরা কিন্তু 99 পর্যন্ত যেতে পারি 2 অঙ্কের, বাট আমরা যদি 100-তে চলে যাই তাহলে ওটা 3 অঙ্কে চলে যাচ্ছে। তাহলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? 2টা 9। সো এরকম পর্যায়ক্রমে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টা 9, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? 6টা 9। 6টা 9 মানে কি? 9,99,999। সো আশা করি একটা অঙ্ক বা তোমাকে যদি বলা হয় যে এত অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, তোমরা বলতে পারবে। এর পরবর্তীতে আমরা শিখব ক্ষুদ্রতম সংখ্যা। প্রথমে দেখো আমি তোমাকে যেটা বললাম, এক অঙ্কের সংখ্যাগুলো দ্বারা এক অঙ্কের সংখ্যা হলো কত কত? 1 থেকে 9 পর্যন্ত। সো এর ভিতরে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কত? তোমরা অনেকে বলবা 0 হতে পারে ভাইয়া, অনেকে বলতে পারে যে ভাইয়া 1 হতে পারে। এখন দেখো, হ্যাঁ সব থেকে ছোট অঙ্ক 0, কিন্তু চিন্তা করো 0 কি কোনো মান আছে 0-এর? না। 0 যদি আমরা বলি এটা কিন্তু কোনো মান থাকে না। তাহলে এমন একটা সংখ্যা বলতে হবে যার মান আছে, যাকে আমরা ডিফাইন করছি ছোট অথবা বড়। এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এই জন্য কিন্তু আমরা বলি 1। তাহলে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1। এবার চিন্তা করো 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু 11 না ভাইয়া। কেন 11 না? চিন্তা করো 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আগেও কিন্তু একটা সংখ্যা আছে 10, তাহলে 11 থেকে ছোট 10 হয়ে গেল না? তাহলে কিন্তু 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 10 হবে। এবার 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চিন্তা করো যে ভাইয়া আমরা তো বৃহত্তম সংখ্যা শিখেছিলাম 3টা 9, তাহলে এখানে 3টা 1 হবে না ভাইয়া। চিন্তা করো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো 100ই হয়ে যায়, 99 পরে 100, সো 100 কিন্তু 3 অঙ্ক দিয়ে গঠিত এবং সব থেকে ক্ষুদ্রতম, যার আগে 2টা অঙ্ক ছিল। 99-এর সাথে 1 যোগ করলে হয় 100, সেটা কিন্তু 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এরকম 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? 5টা 0 এবং 1, একের পরে 5টা 0, এইভাবে মনে রাখবে। সো এখানে কিন্তু আমরা একটা ছক দিয়ে দিয়েছি, যেটা তোমরা নিজেরা কমপ্লিট করার চেষ্টা করবে, এবং আশা করি প্রত্যেকে এই ক্লাসটা করার পরে এই টেবিলটা পূরণ করতে পারবে। কি হবে? এই যে দেখো এক অঙ্কের বৃহত্তম সংখ্যা সবাই আমরা জানি 9। তো এরকম 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 2টা 9, 3 অঙ্কের 3টা 9। এবার ক্ষুদ্রতম সংখ্যা চলো দেখি। এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? 1। 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? একের পরে একটা 0। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? একের পরে এক্স্যাক্টলি 2টা 0 হবে। তো এরকম তোমরা কিন্তু পর্যায়ক্রমে করতে পারবে। এটা ছিল আমাদের এক অঙ্কের এবং 2 অঙ্কের ক্ষুদ্রতম 6 অঙ্ক পর্যন্ত ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা বের করার। এবার তোমাদের বই দেখবে একটা অঙ্ক আছে যে কার্ড ব্যবহার করে আমাদের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা বানাতে হবে, তৈরি করতে হবে। সো এটা কিন্তু ধরো একটা একটা করে কার্ড, তোমরা হয়তো বা উনো খেলেছো বা বিভিন্ন কার্ড খেলেছো। তো ধরো এখানে একটা কার্ডের মান কত? 5, এখানে কার্ডের মান 0, তারপরে 8, তারপরে 2, তারপরে 9, তারপরে 3। সো এরকম ভিন্ন ভিন্ন কার্ড। এখন এই কার্ডগুলোর যে অঙ্কগুলো আছে এগুলো ব্যবহার করতে হবে এবং বড় একটা সংখ্যা বানাতে হবে। যেমন এই সবগুলো যদি একটা সংখ্যাগুলো লেখো, 5, 0, 8, 2, 9, 3, এটাও কিন্তু একটা সংখ্যা হলো। কিন্তু এই সংখ্যাটা কিন্তু এই অঙ্কগুলো দ্বারা গঠিত, ঠিক আছে, কিন্তু এটা কি সব থেকে বড় সংখ্যা? না। তুমি চিন্তা করো এখানে একটা সংখ্যা শূন্য দিলাম, কমা দিলাম এখানে, তাহলে 5,08,000। বাট চিন্তা করো তুমি যখন এই 8টাকে প্রথম দিবা তাহলে কিন্তু এটা 8 লক্ষ হয়ে যাবে, তাহলে ওইটা কিন্তু সব থেকে বড় সংখ্যা হবে, হওয়ার চান্স থাকে। এবার এই যে 9টাকে, এটা যদি তুমি প্রথমই দিতা তো সেটা হয়ে যেত 9 লক্ষ, তাহলে ওইটা কিন্তু প্রথম হতো। সো বড় সংখ্যাকে সবার আগে দিতে হবে। তাহলে এর ভিতরে বড় সংখ্যা কে?
9, তারপরে 8। এইভাবে সিরিয়ালি বড় থেকে ছোট সাজালেই আমরা যে সংখ্যাটা পাবো ওইটাই কিন্তু আমাদের বৃহত্তম সংখ্যা। আশা করি একটা বিভিন্ন কার্ড থেকে আমাদের বৃহত্তম সংখ্যা বের করার প্রবণতা বের করতে সবাই পারবো। এবার দেখো ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে। তাহলে ভাইয়া বলতে পারো যে আপনি শেখালেন, ঠিক আছে, বৃহত্তম সংখ্যা বড় থেকে ছোট সাজালে বৃহত্তম সংখ্যা হয়ে গেল। তাহলে ক্ষুদ্রতম কি করতে হবে? ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে প্রথমে কি দিব? 0 দিব, 2 দিব, 3 দিব, তারপরে 8 দিব, 5 দিব, তারপরে 9, তার 8 পরে 5, 5-এর পরে 8, আচ্ছা একটু মিস্টেক হয়েছে। সো 5-এর পরে 8 দিব, তারপরে কি দিব? 9 দিব। সো এখন এইটা হবে। বাট দিন শেষে ভাইয়া একটা জিনিস দেখো, আমরা যখন শূন্যটাকে প্রথমে দিচ্ছি, তো শূন্যটাকে আমরা প্রথমে দিচ্ছি, এখন শূন্য তো প্রথমে থাকলে কোনো ভ্যালু হয় শূন্যর? না, শূন্য কিন্তু কোনো ভ্যালু হচ্ছে না। তাহলে এই মানটা কত আসতেছে? আমরা কাউন্ট হচ্ছে 23,589। বাট একটা কথা চিন্তা করো, তুমি যদি শূন্যটাকে এক ঘর পরে দিতা, মানে 2টাকে আগে দিতা, শূন্যটাকে পরে দিতা, তখন 3 দিতা এখানে, তারপরে কত? 5, 8, 9। এখন চিন্তা করো এই যে তাহলে কত হতো আমাদের? 2,03,589। তাহলে এইটা কিন্তু সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা, কারণ এখানে প্রতিটাই অঙ্কই ব্যবহার করা হয়েছে। শূন্য দিলে কিন্তু শূন্যটা ব্যবহার করা হতো না, কারণ আমরা কিন্তু শূন্যটা গুনছি না। শূন্যটা ব্যবহার করার জন্য আমাকে অবশ্যই শূন্যটা কিন্তু প্রথমে দেওয়া যাবে না, একটা অঙ্কের পরে আমাদের শূন্যটা ব্যবহার করতে হবে। আশা করি এটা কিন্তু অনেকেই ভুল করে, যে ক্ষুদ্রতম সংখ্যাটা ব্যবহার করার জন্য শূন্যটাকে আগে দিয়ে দেয়। অবশ্যই মনে রাখবা, শূন্য প্রথমে বসবে না, 2-এর পরে, বা প্রথম সংখ্যা যদি একটা অঙ্ক বসানোর পরে শূন্য ব্যতীত তারপরে শূন্য দিতে হয়। আশা করি বুঝতে পেরেছো তোমরা। সো এর পরবর্তীতে সব থেকে আমাদের লাস্ট টপিক, আমরা সংখ্যার প্যাটার্ন শিখব। কোনো নির্দিষ্ট নিয়ম মেনে যখন অনেকগুলো সংখ্যা পরপর সাজানো হয়, এটা কিন্তু আমরা একটা প্যাটার্ন বলি। প্যাটার্নটা কেমন হতে পারে? ধরো একটা সংখ্যা 2, এর পরবর্তীতে আবার 2 যোগ হচ্ছে 4, এর পরবর্তীতে আবার 2 যোগ হচ্ছে 6, এরকম বাড়তেই চলেছে। এটা কিন্তু একটা প্যাটার্নে বাড়ছে, এটা যোগের প্যাটার্ন। এখন দেখো, ধরো আমরা গুণ চিন্তা করি, প্রথমে 4 আছে, এর পরবর্তীতে 2 গুণ হচ্ছে, তাহলে 8, 8-এর সাথে আবার 2 গুণ হচ্ছে, তাহলে 16। এরকম কিন্তু প্যাটার্নে বাড়ছে গুণ। তো এরকম ভাগেও প্যাটার্ন থাকতে পারে, বিয়োগেও প্যাটার্ন থাকতে পারে। সো দুইটা সংখ্যার মধ্যে প্রথমে আমাদের দেখতে হবে যে পার্থক্য বা হচ্ছে ডিফারেন্সটা কেমন বা কিভাবে বাড়ছে, এটা বের করতে পারলেই কিন্তু আমরা বের করে ফেলবো। তো এই যে দেখো, আমাদের গোয়েন্দা সূত্রটা কি? গোয়েন্দা সূত্র কি? পরপর দুইটি সংখ্যার মধ্যে পার্থক্য অথবা সম্পর্ক বের করতে পারলেই কেল্লাফ হতে, অমনি আমরা পুরো প্যাটার্নের লুকানো রহস্য জেনে ফেলবো। তো চলো আমরা কিন্তু একবার প্র্যাকটিস করে দেখি। এই যে দেখো, এসব গোয়েন্দাগিরি করে আমরা কিছু ধাঁধা মেলাই। তাহলে গোয়েন্দাগিরি সূত্র তো আমার জানাই আছে, দুইটা সংখ্যার মধ্যে প্যাটার্ন বা সম্পর্ক বুঝতে হবে। তো 4, 8, 12। ধরো আমরা এই 3টা সংখ্যা নিচ্ছি, তাহলে 4-এর পরে 8 4 যোগ করলে কিন্তু 8 হচ্ছে, পরে আবার 4 যোগ করলে 12 হচ্ছে, তারপরে 16 হচ্ছে, তারপরে সবাই জানো এখানে কি হবে? 20 হবে, কারণ 4 করে বাড়ছে। এবার আবার চিন্তা করো এখানে লাফানোর ধাপ। ধরো একটা ব্যাঙ লাফ দিচ্ছে এখান থেকে 10, তারপরে 20, তারপরে 30, 40, কত হবে? সবাই বলতে পেরেছো 50 হবে। 50টা কিভাবে হবে? আগের সংখ্যার সাথে দেখো আমাদের 10 যোগ করতে হবে বা 10 বাড়বে। এখানে শুধু যে বাড়বেই বা গুণ হবে বা বাড়বে, বিষয়টা কিন্তু এরকম না। এই যে দেখো, এখানে কিন্তু কমছে। সো 50, তারপরে 45, তাহলে 40, 35, এখানে কত হবে? 30 হবে। তাহলে এই অঙ্কের প্যাটার্নটা কি? আগের সংখ্যার সাথে 5 বিয়োগ করতে হবে। তাহলে আগের সংখ্যা কত ছিল? 35 মাইনাস 5, 30। তাহলে এটা হচ্ছে সর্বশেষ অঙ্ক বা পরের সংখ্যা। এই যে দেখো, ধরো তোমার এইটা দেওয়া নাই এখানে, তাহলে আমরা কি করতাম? এই যে 45 সাথে, মানে আগের সংখ্যার সাথে 5 মাইনাস করতাম। এই কত মাইনাস করতে হবে এটা কিন্তু বোঝার দক্ষতাটা তোমার গোয়েন্দাগিরি সূত্র ব্যবহার করে বের করতে হবে, যে দুইটা অঙ্কের মধ্যে সম্পর্কটা আসলে কি হবে। আশা করি আমাদের টপিকগুলো বুঝতে পেরেছো। তোমাদের এই ক্লাসটা আমাদের এই পর্যন্তই, এবং কোনো প্রশ্ন থাকলে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুকে জানাতে পারো। আমরা চেষ্টা করব তোমাদের ওই প্রবলেমটা সলভ করে দেওয়ার।
এবং সবসময় খেয়াল রাখবা যে গণিত আসলে মজার বিষয়, কিন্তু গণিতকে আমাদের চেষ্টা বা অনুশীলনের মাধ্যমেই সহজ করতে হবে। তুমি আমাদের ক্লাসটা করলে, তুমি সব টপিক পারলে, বাট দিন শেষে তুমি যদি প্র্যাকটিস না করো, তোমার বইয়ের যে সমস্যাগুলো সমাধান না করো, তাহলে কিন্তু তুমি কখনোই অন্য স্টুডেন্ট থেকে ভালো পারবে না। হ্যাঁ, অঙ্কগুলো আমাদের ক্লাসটা করার পরে তোমাকে গণিতগুলো অনেক সহজভাবে করতে পারবে, বাট প্র্যাকটিসটা কিন্তু তোমাকেই করতে হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নতুন আবার একটা ক্লাসে সবার সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।